বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের আমরা ঘুরে দেখব পদাবলী কীর্তনের জনক, সমাজ সংস্কারক, সুপণ্ডিত শ্রী মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ। আর এই নবদ্বীপ বিখ্যাত বিদ্যালাভের পীঠস্থান হিসেবে, তাই একে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। সেন যুগে অর্থাৎ আজ থেকে 1000 বছর আগে এটাই ছিল বাংলার রাজধানী। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1202 খ্রিস্টাব্দে সেন রাজা লক্ষণ সেনকে নবদ্বীপে পরাজিত করে এখানে প্রথম মুসলিম শাসনের সূচনাটা করেছিল। এখানে আপনি খেতে পারবেন কোয়া ক্ষীর দিয়ে তৈরি করা খুব টেস্টি এই লাল দই, বিখ্যাত লাল দই। ও দারুণ টেস্ট, দারুণ। এই নবদ্বীপের প্রত্যেকটা জায়গায় মহাপ্রভুর বহু কাহিনী লুকিয়ে আছে। এখানে ঘুরতে খুবই ভালো লাগবে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন এখানে যাবেন কিভাবে, কি কি ঘোরার জায়গা আছে, কত টাকা খরচ হবে, নবদ্বীপ ভ্রমণে সময় কত লাগবে, নবদ্বীপের বিখ্যাত খাবার কি আছে। কলকাতা থেকে নবদ্বীপ ট্রেনে যাওয়ার দুটো প্রধান রাস্তা আছে। যদি তুমি হাওড়া থেকে যাও তাহলে কাটোয়া লোকাল ধরবে, নবদ্বীপ ধাম রেল স্টেশনে নেমে যাবে। 25 টাকা ভাড়া নেয়, 2.5 ঘন্টা সময় লাগে। আর যদি তুমি শিয়ালদাহ থেকে যাও তাহলে কৃষ্ণনগর লোকাল ধরবে, কৃষ্ণনগরে নামবে, 25 টাকা ভাড়া নেয়, এটাও 2.5 ঘন্টা সময়। স্টেশনের কাছ থেকে অটো পেয়ে যাবে, 20 মিনিট সময় নেয়, 30 টাকা ভাড়া নেয়। স্বরূপগঞ্জ ঘাটে নামবে, স্বরূপগঞ্জ ঘাট থেকে 3 টাকা দিয়ে নদী পার হলে নবদ্বীপ পৌঁছে যাবে। আমি মায়াপুরের ইস্কনের মধ্যে বংশী ভবনে 1 রাত কাটিয়ে মহাপ্রভুর জন্ম ও লীলার ক্ষেত্র নবদ্বীপ দেখতে বেরিয়ে পড়েছিলাম। 10 টাকার টোটো ভাড়া দিয়ে চলে এসেছিলাম মায়াপুর লঞ্চ ঘাটে। এখান থেকে 10 টাকার একটা টিকিট কাটতে হবে। এই টিকিটটা হারাবেন না, কারণ ওপারের ঘাটে আপনাকে এই টিকিটটা দেখতে চাওয়া হবে। এটা হচ্ছে জলঙ্গি আর ভাগীরথী নদীর মিলনস্থল। এই ট্রলার ভ্রমণটা বেশ আরামদায়ক। 10 থেকে 12 মিনিট সময় নেয় নবদ্বীপে পৌঁছে দেওয়ার জন্য। এই ফেরিঘাটে নামার ঠিক আগে দূরে দেখুন ইস্কনের বৈদিক তারামণ্ডল মন্দির দেখা যাচ্ছে। নবদ্বীপে নামার পর দেখবেন পরপর অটো টোটো দাঁড়িয়ে আছে। এরা সবগুলো স্পট ঘোরাবে, মানে 8টা স্পট ঘোরালে 400 টাকা নেবে। আমরা একটা অটো রিজার্ভ করেছিলাম। প্রথমে আমরা চলে এসেছিলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনের রাধারানী মন্দির। এখানকার মেন আকর্ষণ গুপ্ত বৃন্দাবন দেখার জন্য 10 টাকার টিকিট কাটলাম। প্রবেশ করে গেলাম মাটির নিচে থাকা এই গুপ্ত বৃন্দাবনের মধ্যে। এখানে শ্রীকৃষ্ণের ছোটবেলা, মহাভারত, তার সাথে শ্রীকৃষ্ণের যে লীলা, রাসলীলা সুন্দর লাইটের মাধ্যমে দেখানো হয়েছে, দারুণ দেখতে লাগছিল। নিমাই সন্ন্যাসী সচিমাতাকেও দেখলাম। এরপরে আমরা পৌঁছে গিয়েছিলাম জগন্নাথ মিশ্রের বাড়ি বা নিমাইয়ের জন্মস্থানে। সামনে থাকা এই নিম গাছের নিচে 1486 খ্রিস্টাব্দে শ্রীমতী সচীদেবীর কোল আলো করে নিমাইয়ের জন্ম হয়। এখান থেকে আমরা গিয়েছিলাম নিমাই সন্ন্যাসীর নিত্য গঙ্গা স্নানের ঘাটে। ঘাটের বিশেষত্ব কি আছে? এখানে চৈতন্য মহাপ্রভু চান করে হেঁটে গেছিলেন, হেঁটে নীলাচলে চলে গেছিলেন। লাস্ট মানে শেষবারের মতো এই ঘাটেই স্নান করেছিলেন। শেষবারের মতো চান করেছিল। হ্যাঁ, গঙ্গা, এটা নদী গঙ্গা। নদী গঙ্গা। আচ্ছা, সুরধনী গঙ্গা। গঙ্গা দর্শন শেষ করে চলে আসলাম নরহরি ধামে। এখানে রয়েছে শ্রীকৃষ্ণ ও মহাপ্রভুর জীবনের নানা লীলার কাহিনী। আর এখানকার সব থেকে যে বড় আকর্ষণ সেটা হলো 60 ফুট লম্বা মহাপ্রভুর একটা বড় মূর্তি। শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্ম ও লীলার ক্ষেত্র এই নবদ্বীপের আনাচে কানাচে রয়েছে প্রচুর মন্দির। এই নরহরি ধামে থাকার ব্যবস্থা রয়েছে, আর এখানে সারাক্ষণ হরিনাম চলছে। এটা নিত্যানন্দ মিলন মন্দির। এখানে মহাপ্রভুর সাথে নিত্যানন্দের মিলন হয়েছিল। এখান থেকে হরিনাম সংকীর্তন প্রচার শুরু হয়। মন্দিরের ভিতরের ছবি তোলা নিষিদ্ধ ছিল। এরপরে 10 টাকার প্রবেশ মূল্য দিয়ে আমরা এখন সোনার গৌরাঙ্গ মন্দিরে এসেছি। তো একটু শুনবো এই মন্দিরে কি ব্যাপার হয়েছে। 9 বছর বয়সে গৌরাঙ্গ মহাপ্রভুর এই মন্দিরে পৈতা হয়েছিল। পৈতা মন্দিরে সোনার গৌরাঙ্গ। এখানে সোনার গৌরাঙ্গ রয়েছে একটা, আর এই মন্দিরে পৈতে হয়েছে। 9 বছর বয়সে। আচ্ছা আচ্ছা, দেখি মন্দিরটা দেখি এবারে। এখানে সিংহাসনের মধ্যে থাকা এই সোনার গৌরাঙ্গ
দর্শন করলাম। এটা হলো মা সচিমাতার যিনি গুরুদেব ছিলেন অদ্বৈত গোসাই, তার মন্দির। এটা নিমাই সন্ন্যাসীর দ্বিতীয় পত্নী বিষ্ণুপ্রিয়ার বাপের বাড়ি। এখনো তাদের বংশধর এ বাড়িতে বাস করে। তাদেরই কাছ থেকে শ্রীকৃষ্ণের লীলা শোনাবো এবার তোমাদেরকে। না, আমরা যে বাড়িতে আছি এটাই কথা বলছি। হ্যাঁ, এটা সচিমাতা বিষ্ণুপ্রিয়ার বাড়ি। সচিমাতা বিষ্ণুপ্রিয়ার বাড়ি। আচ্ছা, সচিমাতা বিষ্ণুপ্রিয়ার নিজের বাপ, মানে বাপের বাড়ি। এখানে থাকা ছোট্ট মন্দিরে বিষ্ণুপ্রিয়া আর সচিমাতা বসে রয়েছে, দেখুন। ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমন্দির। এখানে মহাপ্রভু খড়মটা রয়েছে, যে খড়মটা লাস্ট বিষ্ণুপ্রিয়াকে দিয়ে তিনি চলে যাচ্ছেন। চলুন দেখাই। মহাপ্রভু যে খড়মটি রেখে বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে রেখে চলে গিয়েছিলেন লীলাচলে, সেটা হচ্ছে এই খড়মটা। এই খড়মটা। আর তিনি যখন বৃন্দাবনে ছিলেন তখন এই জায়গাটা ফাঁকা রাখা ছিল, তাই আর একটা খড়ম নিয়ে এসে এই জায়গাটা পূরণ করা হয়েছিল, সেটা হচ্ছে এই খড়মটা। এই খড়মটার যে কাঠের খড়ম, সেই কাঠের খড়মটা রূপো দিয়ে মোড়া আছে, এটা সেই খড়ম। এবার চলে আসলাম পোড়ামাতলা কালী মন্দির। এর পাশেই রয়েছে ভবতারিণী শিবের মন্দির, খুব জাগ্রত। এখানে আসলে অবশ্যই পুজো দেবেন। এই পোড়ামাতলা মন্দিরের নিচে রয়েছে বিশাল বড় একটা বটগাছ। আমি জানতাম কোনো এক সময় এই বটগাছে আগুন লেগে যায় আর এখানকার বহু বাড়ি পুড়ে যায়, তাই এখানকার নাম হয়েছে পোড়ামাতা মন্দির। তবে এখানে এসে এক অন্য কাহিনী শুনলাম যে এই বটগাছ মহাপ্রভুর জন্মের আগের গাছ। এই বটগাছের গোড়ায় প্রত্যেক দিন মহাপ্রভু প্রণাম করে বিদ্যা অর্জন করতে যেতেন। এরপর সন্ধেবেলা মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস এরা খোল করতাল নিয়ে এই গাছের নিচে হরিনাম সংকীর্তন করতেন। এই জায়গাটা বেশ জমজমাট, প্রচুর দোকানপাট রয়েছে। এখান থেকে 50 টাকা বা 100 টাকার পুজোর ডালা কিনতে পারেন, আর 20 টাকা বা 30 টাকার ফুল কিনে পূজা দিতে পারেন। এটা মায়ের বলির কাষ্ঠ। আমরা 10 টাকা মায়ের, 10 টাকা পদ্ম, আর জমাবেলা 20 টাকা, 108 টা 30 টাকা। বাবাই দিকে বাবাই। এটা হলো ভবতারিণী শিবের মন্দির, জাস্ট পোড়ামাতা মন্দিরের পাশেই রয়েছে এটা। দারুণ ভালো। কৃষ্ণনগরের যে লাল দই, এটা কিন্তু খুব বিখ্যাত। কালীপদ মোদক বা কালীপদ ঘোষ, তিনি কিন্তু এই শহর থেকে লাল দই প্রথম তৈরি করে। মহাপ্রভু ঠিক বাড়ির পাশে থাকতেন পরমেশ্বর মোদক, যার মিষ্টি খুব বিখ্যাত ছিল। মহাপ্রভু স্বয়ং তার মিষ্টি খেয়েছে, এরকমও অনেক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মানে এই নদিয়ার যে মিষ্টি, এটা হচ্ছে বহু যুগ যুগান্তর থেকে বিখ্যাত। তো আমি এখন আমার হাতে রয়েছে লাল দই। 200 টাকা কেজিতে বিক্রি হয় এই দই। ভিডিও ভালো লাগলে চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ সো মাচ।